আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, খুলনা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের শব্দ ও পদ শব্দ ও পদ আমি আজকে শব্দ পদ এটা ক্লাস নেব তোমাদের। শব্দ, এখন শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে অর্থবোধক ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে শব্দ বলে। তাহলে আমি বলছি যে অর্থবোধক বা ধ্বনিগুচ্ছ কে শব্দ বলে। এখন অর্থবোধক কেন বলা হয়েছে? যদি আমরা কয়েকটা ধ্বনি বলি, ধ্বনিগুচ্ছ মানে কয়েকটা ধ্বনি বলি, যেমন ক, ল, ম, এটাকে আমি এরকম ভাবে ক, ল, ম, এই ক, ল, ম এ হচ্ছে ধ্বনি। তারপরে এগুলো শব্দ বর্ণ বলা যায়। তাহলে এইটাকে যদি আমরা অর্থবোধক করি তাহলে আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে ক, ল, ম, কলম। তাহলে এই কলমটা হচ্ছে একটা অর্থবোধক শব্দ। অর্থবোধক ধ্বনিগুলো মিলে এই তিনটা ধ্বনি মিলে একটা শব্দ হয়েছে কলম। এখন আমি এটাকে যদি একটু এলোমেলো করে লিখি, যেমন ল, ম, ক, এটাকে যদি সাজাই লিখি তা হবে, কিন্তু এটাকে যদি আমি ল, ম, ক, তাহলে এটা কি কোনো অর্থবোধক হচ্ছে? না। তাহলে যদি অর্থবোধক না হয়, এর জন্য বলা হয়েছে অর্থবোধক বা ধ্বনিগুচ্ছকে শব্দ বলে। এই যে শব্দগুলো, যে ধ্বনিগুলো আমরা সাজাবো, যদি এটা অর্থবোধক না হয় তাহলে সেটা আবার শব্দ হবে না, কারণ এটা একটা শব্দ না। ল, ম, ক, লমক। লমক কোনো কথা না, কোনো শব্দ না, এটা কোনো ভাষা না, যার কারণে এটা আমাদের অর্থবোধক হয়নি, যার কারণে এটা কোনো শব্দ না। আর শব্দ হতে হলে আমাদের অর্থবোধক হতে হবে। অর্থবোধক ধ্বনি বা শব্দগুচ্ছকে শব্দ বলে। এখানে অর্থবোধক ধ্বনি বা শব্দগুচ্ছকে শব্দ বলে। তাহলে আমাদের এই যে একটা শব্দ, এখন আমি যদি এটাকে লিখি, আমি আরো কিছু শব্দ লিখি, যেমন আমি একটা শব্দ, তারপরে বাজার একটা শব্দ, তারপরে যায় একটা শব্দ। তার মানে এখানে যে আমি একটা শব্দ, বাজার একটা শব্দ, যায় একটা শব্দ, এই তিনটাই শব্দ। কিন্তু এই শব্দগুলো যদি আমরা সাজাই পদে, তাহলে কি হবে? আমি বাজারে যাই। তাহলে এই তিনটা শব্দকে যখন আমরা একটা বাক্যে পরিণত করছি, বাক্যে মানে আমাদের যে বাক্যে পরিণত করছি, এটা মনোভাব যদি অর্থপূর্ণ না হয় তখন সেটা আবার পদ হয় না। তাহলে এখানে আমি লিখছি বাজার, কিন্তু এখানে লিখছি বাজারে, তার মানে বাজার প্লাস এ। তাহলে এখানে আমি লিখছি বাজারে, এখন এখানে এ আছে, তাহলে এখানে এটা কি? বিভক্তি। এখন
তাহলে আমাদের পদ, দেখো পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। আবার এরকম যদি শুধুমাত্র বিভক্তিযুক্ত শব্দ পদ, এরকম না, পদ হতে হলে আবার বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে। তাহলে আমরা দেখো এখানে আরেকটা বিষয় দেখো, আমি বাজারে যাই, এখানে রস্যই ব্যবহার করছি। যদি প্রথম মানে প্রথম পুরুষ হয় ফার্স্ট পারসন, সেই ক্ষেত্রে আমরা রস্যই ব্যবহার করি। এবং যদি এখানে আমি লিখতাম যে সে বাজারে যায়, তখন আমরা অন্তঃস্থ ইয়া ব্যবহার করি। তার মানে ফার্স্ট পারসনের ক্ষেত্রে এখানে যায় রস্যই হবে, আর তারপর সে বাজারে যায় এই অন্তঃস্থ ইয়া হবে। তার মানে এখানে যে রস্যই ব্যবহার, অন্তঃস্থ ইয়ার ব্যবহার, এগুলো আমাদের অনেক সময় খেয়াল রাখতে হবে যে কখন অন্তঃস্থ রস্যই হয়, কখন অন্তঃস্থ ইয়া হয়। এরপরে সে স্কুলে যায়, তারপরে আমি স্কুলে যাই, সে ভাত খায়, তারা ভাত খায়, তাহলে কখন রস্যই হবে, কখন অন্তঃস্থায়ী হবে, এখানে এটা খেয়াল রাখবা যে যখন প্রথম পার্সন হয় মানে প্রথম পুরুষ হয় ফার্স্ট পার্সন হয় তখন আমরা রস্যই ব্যবহার করি, আর যখন থার্ড পার্সন হয় তখন আমরা অন্তঃস্থায়ী ব্যবহার করি। তাহলে দেখো আমি বাজারে যাই, এখানে একটা যখন আমাদের এটা আমি বাজার যাই, তাহলে কেমন হয়? এটা যদি এখানে আমি এভাবে লিখি, আমি বাজারে যাই, এই কথাটা যদি আমরা এভাবে না লিখে আমি বাজার যাই, কেমন হয়? তাহলে এটা অর্থপূর্ণ হচ্ছে না, আমাদের মনোভাবের যে মনোভাব পূরণ হচ্ছে না। সেই ক্ষেত্রে এই জন্য এগুলা হচ্ছে বাক্য না, এই যে পদ হচ্ছে এগুলা, যে আমি বাজারে যাই, কিন্তু আমি বাজার যাই, সে বাজার যায়, এই কেমন যেন হয়। তাহলে আমাদের এই যে মনোভাব, অর্থপূর্ণ মনোভাবের জন্য আমাদের এখানে একটা বিভক্তি যুক্ত হয়েছে এ, এজন্য বলা যায় যে বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। দেখো শব্দ তাহলে শেষ। এখানে শব্দ তোমরা যেটা অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে শব্দ বলে, আমরা যে একটা শব্দ বলবো সেই শব্দটা যদি অর্থপূর্ণ না হয় তাহলে তখন সেটা শব্দ হয় না। তাহলে যদি আমি বলি আম, তাহলে আ মো আম, সেটাকে যদি মো প্লাস আ করি তাহলে কি কোনো অর্থই হয় না, তাহলে এটা কোনো শব্দ না। এরকম অনেক শব্দের উদাহরণ আছে, প্রত্যেকটা মানে শব্দই উদাহরণ দেওয়া যায়। যদি আমরা এলোমেলো করে লিখি অনেক সময় শব্দ আসে, অনেক সময় আসে না। যদি শব্দটা অর্থপূর্ণ হয় তাহলে সেটা, ধ্বনিটা যদি অর্থপূর্ণ হয় তাহলে সেটা শব্দ, আর না হলে শব্দ না। এখন পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দকে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। এখন শুধুমাত্র যে বিভক্তিযুক্তকে শব্দকে পদ বলে, তাহলে এটা এরকম না, যেমন আমি একটা শব্দ, এই শব্দটা তো আর বিভক্তিযুক্ত নাই, তাহলে এটা এটা কি হচ্ছে পদ না? পদ, একটা পদ, কিন্তু এটাকে আমরা যদি আরো বলি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে তাহলে শুধু যে বিভক্তিযুক্ত শব্দ পদ হবে
এরকম না, বিভক্তি যুক্ত ছাড়াও পদ আছে এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। তাহলে আমাদের এই যে সংজ্ঞা দুইটা আছে, এখান থেকে এই সংজ্ঞার মাধ্যমে আমরা যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, আবার বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। যেমন আমি একটু আগে লিখছিলাম আমি বাজারে যাই, এখন আরো দেখো পদ। রফিক ভালো ছাত্র এবং সে পড়াশোনা করে। রফিক ভালো ছাত্র এবং সে পড়ালেখা করে। তার মানে রফিক সম্পর্কে যে আরো গুণ লেখা যায়, এখানে রফিক হচ্ছে তাহলে রফিক একটা ভালো ছেলে। তার মানে রফিক এখানে কি একটা পদ, ভালো একটা পদ, ছাত্র একটা পদ এবং একটা পদ, মানে এখানে প্রত্যেকটা এক একটা পদ। এজন্য বলা হয়েছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে, আবার বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। এখন যদি বিভক্তি যুক্ত না থাকে, যেমন এখানে বিভক্তি যুক্ত আছে এই যে করে, তাহলে এখানে যে করে কর প্লাস এ করে, তাহলে তো শুধুমাত্র এখানে এইটা বিভক্তি যুক্ত বলে এটা পদ আর অন্যগুলো পদ না, এরকম না। তাহলে এখানে দেখো এরপরে আমরা যে পদে আসবো রফিকের পরিবর্তে আমরা এখানে সে ব্যবহার করছি, সেটা হচ্ছে প্রনাউন হবে। একটু পরে আমরা পদের যে প্রকারগুলো দেখাবো সেখানে এই উদাহরণগুলো আসবে। তারপরে ছাত্র, ভালো একটা বিশেষণ পদ এবং একটা অব্যয় পদ। তাহলে এই যে মানে পড়ালেখা করে, তাহলে এখানে শুধুমাত্র এই যে করে কর প্লাস এ, এখানে বিভক্তি যুক্ত শব্দ, তাহলে বিভক্ত যুক্ত ছাড়া শব্দ পদ আছে। এখন দেখো রফিক ভালো ছাত্র এবং সে পড়ালেখা করে, এর ভিতরে যে বিশেষণ, বিশেষ্য, অব্যয়, সর্বনাম, ক্রিয়া, মানে পদ যে 5 প্রকার এখানে আছে। এরপরে দেখো আমরা পদের যে প্রকারগুলো আছে আমরা দেখি। পদ যদি পরীক্ষায় আসে যে পদ কত প্রকার, তাহলে তোমরা বেশিরভাগই 5 প্রকার দিয়ে দাও, কিন্তু আসলে প্রশ্নটা কি চাইছে, কি বলছে, পদটা আসলে কত প্রকার এটা দেখো। পদ তাহলে পদ আসলে যদি পদ আসে যে পদ মূলত কত প্রকার, পদ প্রধানত কত প্রকার,
তখন আমাদের দিতে হবে এই দুই প্রকার, যে সর্বনাম পদ এবং যে সব্যয় পদ এবং অব্যয় পদ। তাহলে আমাদের যদি পদ মূলত কত প্রকার এবং প্রধানত কয় প্রকার আসে, তাহলে আমাদের দিতে হবে সব্যয় পদ এবং অব্যয় পদ। আবার সব্যয় পদকে আবার 4 ভাগে ভাগ করা যায়। তাহলে দেখো, সব্যয় পদকে আবার 4 ভাগে ভাগ করা যায়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তাহলে এখানে প্রথমত পদ, পদের আমরা ইংরেজিটা জানি পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রোনাউন আর ভার্ব। তাহলে পদকে মূলত বা প্রধানত দুই প্রকার, পরীক্ষায় যেই আসে যে পদ কত প্রকার তোমরা সাথে সাথে 5 প্রকার দিয়ে দাও, কিন্তু পদের কি লিখছে মূলত না প্রধানত, বা পদ কত প্রকার যখনই আসবে পদ কত প্রকার তখন 5 প্রকার। যে বিশেষ্য, বিশেষণ, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই অব্যয় পদটা হচ্ছে কনজাংশন। তাহলে এখন তোমরা যে ইংরেজি গ্রামার হয়তো পড়ে থাকবা, যে নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব, কনজাংশন, এগুলো তোমাদের পড়া আছে। তারপরে বাংলাতে দেখো, এখানে পদ মূলত বা প্রধানত আসলে দিতে হবে 2 প্রকার, আর পদ কত প্রকার আসলে দিতে হবে 5 প্রকার। এখন এরপরে তাহলে তোমরা যে পদের যে প্রকার আছে শব্দ, এগুলো বুঝলে বাসায় তোমরা এগুলা লিখে প্র্যাকটিস করবে, যে প্রত্যেক প্রকার পদের উদাহরণ লিখবা, লিখে এখান থেকে কোনটা কোন পদ এটা শনাক্ত করবে। তারপরে এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের শব্দ এবং পদ সহজ হয়ে যাবে। এরপরে পদের পরে তোমাদের যে লিঙ্গোত্তরের নিয়ম ও উদাহরণ আছে, এটা আগামী ক্লাসে নিব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। ক্লাস